জানিস হৃদয়, ওই বাড়িটাতে নাকি অশরীরী আত্মা থাকে। রাহুলের কথা শুনে জানালা দিয়ে তাকাতেই একটা বাড়ির উপরে নজর পড়ল। বেশ সেকেলে টাইপের একটা সাদা চুন দেওয়া বাড়ি। সামনের দিকটাতে মস্ত বড় বাগান। সেখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কয়েক শত আম আর কাঁঠালের গাছ সারি বেঁধে। দেখে মনে হচ্ছে পরিত্যক্ত একটা ভেঙে পড়া বাড়ি। ভেতরের দিকে হওয়াতে তেমনভাবে নজর কাড়েনি হয়তো কারো। রেল লাইন সংলগ্ন একটা বাড়িতে নতুন ভাড়ায় উঠেছি আমরা 4 বন্ধু। এখান থেকে কলেজটা বেশ কাছাকাছি হওয়াতে আগের মাসে মেস ছেড়ে দিয়ে এই নতুন বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আশেপাশে তেমন কোনো হইহুল্লোড়ও নেই। মেইন রোড থেকে একটু ভেতরের দিকে হওয়ার জন্য ভাড়াটাও কিছুটা কমে পেয়েছি। আর বাড়ির মালিকও এখানে খুব একটা আসেন না, তাই ব্যাচেলর হওয়াতে আমাদেরও বেশ সুবিধাই হবে। বাড়িটা প্রথম দেখাতেই সবাই পছন্দ করে ফেলেছে। সস্তা দামে এত বড় একটা বাড়ি কেই বা হাতছাড়া করবে? তার উপরে তো আবার ব্যাচেলরদের কেউই বাড়ি ভাড়া দিতে চায় না। তাছাড়া মাস শেষে কিছু টাকাও বাঁচানো যাবে। তাই সব দিক বিবেচনা করে পরের দিন বিকেলে নতুন বাড়িতে শিফট হয়ে গেলাম। আসবাবপত্র নিয়ে এসে গাড়ি থেকে নামানো হচ্ছে। এমন সময় রাহুলের এই কথা। হৃদয় একবার ঢোক গিলে বলল, দেখ, আমি এসব ভূত টুতে চক্করে পড়তে চাই না ভাই। তার থেকে বাড়ি থেকে চল, আমরা চলে যাই। আরে রাহুল, তুইও না, অযথা কেন ভয় দেখাচ্ছিস ওকে? জানিসই তো এই শহরে ব্যাচেলারদের বাড়ি ভাড়া পাওয়া কতটা ঝামেলার। টেবিলটা কাঁধে নিয়ে কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শুভ। আমিও হৃদয়কে অভয় দিয়ে বললাম, শোন, ভয়ের কিছু নেই এখানে। আর আমরাও তো থাকছি, তাই না? রাহুল তো তোর সাথে মজা করেছে। এখন হাতে হাতে আসবাবপত্রগুলো তাড়াতাড়ি উপরে তুলতে হবে সন্ধ্যার আগে। তাড়াতাড়ি হাত চালা। সকলের জিনিসপত্র ঠিকঠাক করতে করতে সন্ধ্যা 4-5টাকে ঘিরে নিয়েছে। আর আসবাবপত্রগুলো তুলতে গিয়ে সবার অবস্থাও নাজেহাল। এই মুহূর্তে রান্না করে খাওয়ার শক্তি বা মন কারোরই নেই। তাই সবাই মিলে ঠিক করলাম হোটেল থেকে খাবার এনে খেয়ে আজকের রাতটা কাটিয়ে দেব। কাল থেকে রান্নাবান্না আর সব কিছুর রুটিন করে ফেললেই হবে। আমি আর শুভ খাবার আনতে নিচে নেমে আসলাম। রাহুল আর হৃদয় জিনিসপত্রগুলো ঠিক করে গুছিয়ে নিতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে তখন রাতের আধার পেঁচিয়ে ধরেছে সরু গলিটাকে। এই দিকটাতে মোটের উপরেই দুটোই বাড়ি। একটাতে আমরা ভাড়া নিয়ে উঠেছি, আর অপরটা ভেঙে পড়ার কারণে কেউ থাকে না, যার কারণে এই গলিটাতে বাল্ব দেওয়ারও প্রয়োজন মনে করেনি কেউ। মোবাইলের টর্চ জ্বালিয়ে দুজনে হাঁটছি আর কথা বলছি। শুভ হঠাৎ করেই বলল, আচ্ছা আশিক, রাহুল তখন একটা বাড়ির কথা বলছিল, তোর মনে আছে? আমি সামনের দিকে অগ্রসর হতে হতে বললাম, হ্যাঁ, কেন? সত্যি কি ওই বাড়িতে কোনো অশরীরী আত্মা থাকে? তুইও না? রাহুল তো তখন হৃদয়কে ভয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে বলছিল। তবুও বাড়িটা দেখে আমার কেমন জানি মনে হচ্ছিল বাড়িটা অনেক পুরনো। আর ও বাড়িতে তো কোনো লোকজনও থাকে না। আরে ভাই, পুরনো বাড়ি মানেই কি ভূতের বাড়ি হতে হবে? তোরাও না। আর দেখ, রাতের বেলা এসব কথা না বলাই ঠিক। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতো। এই প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে হাঁটতে লাগলাম দুজনে। একটু দূরেই হোটেল। হোটেল থেকে খিচুড়ি কিনে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে ফিরে দেখি ততক্ষণে রাহুল আর হৃদয় সবকিছু গোছগাছ করে পরিপাটি করে ফেলেছে। 4 জন মিলে ভাগাভাগি করে খিচুড়ি খেয়ে যে যার মতন করে নিজের বিছানা রেডি করে ফেললাম। খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। না হাঁটলে কেন জানি শ্বাসরুদ্ধ হয়ে আসে আমার। তাই খাবার শেষে রাহুল, শুভ আর হৃদয় শুয়ে পড়লেও আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম বাড়িটাকে।
দুটো রুম, একটা বাথরুম আর একটা সিঁড়ির পাশে ছোট্ট করে রান্নাঘর। অবশ্য সিঁড়িঘরের সাথে একটা বন্ধ ঘর পড়ে আছে, বড় একটা তালা ঝোলানো। তারপরও বাড়িওয়ালা ওই ঘরটাতে না ঢোকার জন্য কড়া নির্দেশ জারি করে দিয়ে গেছেন। সম্ভবত স্টোর রুম হবে। বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি না থাকাতে চারপাশটা কেমন যেন গম্ভীর হয়ে আছে। মাঝে মাঝে মেইন রোডে চলা গাড়ির হর্ন আর ঝিঝি পোকার শব্দ মুখরিত করে তুলছে চারপাশটাকে। উত্তরের দিকটাতে সারি সারি আম আর কাঁঠালের গাছ। তারপর অন্য বাড়িটা। আজকে মনে হয় অর্ধমাস রাত্রি, যার কারণে চাঁদটাকে এক ফালি রুটির মতো দেখাচ্ছে। জ্যোৎস্নাটাও বেশ। বাইরে সব কিছুই দিনের আলোর মতো ফকফকা। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর রুমে চলে আসলাম। ততক্ষণে সবাই ঘুমের রাজ্যে বিভোর। আমারও যে ঘুম পাচ্ছে না তা নয়, জিনিসপত্র গোছাতে গিয়ে সবাই বড্ড ক্লান্ত। তার উপরে আবার আগামীকাল সকালে কোচিং আছে। তাই আমিও আর দেরি না করে রুমের লাইট বন্ধ করে দিয়ে ওদের পাশের বিছানাতে শুয়ে পড়লাম। মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। সদ্য বিবাহিতা এক নারী বিয়ের সাজে গলায় দড়ি দিয়ে ঝুলছে সিলিংয়ের থেকে, আর তার আলতা দিয়ে রাঙানো লাল পা দুটো যেন আমার বুকের উপর শিরশিরানি দিচ্ছে। ধরফর করে উঠে বসলাম আমি। সিলিংয়ের দিকে তাকালাম। 3 পাখার ফ্যানটা চক্রাকারে ঘুরছে অনবরত। বুঝলাম স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভয়ে। বিছানার পাশে থাকা জলের বোতলটা হাতে নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তারপর বুকে ফু দিয়ে আবারও শুয়ে পড়লাম। কিন্তু কোনোভাবে 2 চোখের পাতা এক করতে পারছি না। আর কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। বারবার এপাশ ওপাশ করছি আর দুঃস্বপ্নটাকে দুঃস্বপ্ন ভেবে ভোলার চেষ্টা করছি। কিন্তু কেন যেন মনের ভিতরে স্বপ্নটা গেঁথে গিয়েছে মনে হচ্ছে। এমন সময় কানে ভেসে এলো কারো করুণ সুরে কান্নার আওয়াজ। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা একবার দেখে নিলাম। ঠিক 2টো বাজে। তার মানে এখন মধ্যরাতের শেষ ভাগ। কিন্তু এত রাতে কে কাঁদছে? একটু ভালো করে কান পেতে নিশ্চিত হলাম। হ্যাঁ, এটা কান্নারই আওয়াজ, আর একটা মেয়ের কান্নার আওয়াজ। বুকটা ধক করে উঠল। কান্নার শব্দটা আর কোথাও নয়, আমাদের বাড়ির ভেতর থেকেই আসছে, রান্নাঘরের ওদিকটা থেকে। অথচ এই বাড়িতে আমরা 4 বন্ধু ছাড়া আর কেউই নেই। তার উপরে আবার মেয়ে মানুষের কান্নার শব্দ। তাহলে কান্নার আওয়াজটা কার? মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখলাম শুভ, হৃদয় আর রাহুল গভীর ঘুমে ডুবে আছে। তাই আমি একাই ঘর থেকে বের হলাম। কান্নার আওয়াজটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। এবার বুঝতে পারলাম আওয়াজটা আসছে স্টোর রুমের ভেতর থেকে, যেই রুমটাতে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেওয়ার সময় কড়া নির্দেশ দিয়ে ঢুকতে বারণ করে দিয়েছিল। স্টোর রুমের বাইরে গিয়ে চুপচাপ কান পেতে দাঁড়িয়ে রইলাম। বাইরে থেকে রুমটার তালা বন্ধ করে রাখা। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো এই মুহূর্তে। বাড়িওয়ালা কি তবে কোনো মেয়েকে ওই রুমের ভেতরে বন্দি করে রেখেছে, আর সেই জন্যই আমাদের এই ঘরের ভেতর আসতে বারণ করে দিয়েছে? কিন্তু কাউকে জোরপূর্বক বন্দি করে রাখলে সে এতক্ষণই বা চুপচাপ থাকবে কেন? মাথার ভেতরে হাজারটা প্রশ্ন এসে হাজির হলো। কিছুই মাথায় আসছে না, কিন্তু ভিতর থেকে মেয়েটা অবিরত কেঁদেই চলেছে। খুব করুণ সুরে কাঁদছে মেয়েটা। বুকের ভেতরটা নিজের অজান্তে ব্যথিত করে তুলতে লাগলো ক্রন্দনের আওয়াজটা। নিজেকে চাইলেও আর সামলিয়ে রাখতে না পেরে টোকা মেরে বললাম,
ভেতরে কে আছেন? আমার কথা শুনে কান্নার আওয়াজটা সাথে সাথে বন্ধ হয়ে গেল। তারপর শুরু হলো জিনিসপত্র আষ্টে ফেলার শব্দ। মনে হচ্ছে এক এক করে ভেতরের আসবাবপত্রগুলো সব আছাড় মেরে ভেঙে ফেলছে কেউ। আবারও টোকা মেরে বললাম, কি হলো? কোনো কথা বলছেন না কেন? আপনি চাইলে আপনাকে আমি এখান থেকে মুক্ত করতে পারি, কিন্তু কে আপনি আর এখানে কিভাবে এসেছেন? আর এত রাতে কাঁদছেনই বা কেন? এবারও ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আবার বললাম, কি হলো? কিছু বলছেন না যে? এমন সময় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। কিরে, তুই এত রাতে কার সাথে কথা বলছিস? পিছনে ফিরে তাকিয়ে দেখি ঘুম ঘুম চোখে শুভ দাঁড়িয়ে আছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বললাম, দেখ না, ভেতরে একটা মেয়ে সেই কখন থেকে কান্না করছে। আমি এসে জিজ্ঞেস করাতে আর কিছু বলছে না। এই রুমের ভেতরেই একটা মেয়ে আছে। শুভ দরজার দিকে একবার তাকিয়ে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে বলল, তোর আবার ঘুমের ভেতর হাঁটা রোগ কবে থেকে হলো? তোর কি মনে হচ্ছে আমি তোর সঙ্গে মজা করছি? আমি সত্যি বলছি রে ভাই, এই ঘরের ভেতরে কেউ আছে, আর সে এতক্ষণ কান্না করছিল। আমি নিজের কানে শুনেছি। কি সব ভুলভাল বলছিস? এই দেখ, ঘরটা বাইরে থেকে তালা বন্ধ, আর এই বাড়িটাতে আমরা সেই বিকেল থেকে কথা বলা বলি করছি। তাহলে তোর কি মনে হয় এতক্ষণ এই রুমে কেউ বন্দি হয়ে থাকলে চুপচাপ থাকতো? বলেই তালা ধরে টান দিতে দিতে আবারও বলল, ঘুমের মধ্যে কি না কি দেখে আবল তাবল বকছিস। চল ঘুমোতে চল। বিশ্বাস কর, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো আর কান্না করছে না, নিশ্চয়ই কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। চল তুইও ঘুমোতে চল, সকালে আবার কোচিং আছে। কালকে দিনের বেলা এই বিষয়টা নিয়ে ভাবা যাবে, ঠিক আছে? চল এখন ঘুমোতে চল। স্টোর রুমের চাবিটাও নেই যে দরজা খুলে ভেতরে ঢুকে সবাইকে সত্যিটা দেখাবো। প্রমাণ যেহেতু নেই, সুতরাং চুপচাপ থাকাটাকেই এই মুহূর্তে প্রাধান্য দিয়ে শুভর সাথে রুমে চলে আসলাম। শুভ আমাকে শুতে বলে নিজেও শুয়ে পড়ল। আমি মাথার নিচে বালিশ চেপে ধরে ভাবছি, আসলে ওই ঘরের ভেতর কোনো মেয়ে আছে কি? আমি নিশ্চিত ওই রুমে কোনো মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কোনো রকমে রাতটা পার করি, তারপর কালকে সুযোগ বুঝে তালা ভেঙে ব্যাপারটা খতিয়ে দেখলেই হবে। সারা রাত কাটলো ভয় আর দুশ্চিন্তার ভেতর দিয়ে। রাতে আর কোনো রকমে দু চোখের পাতা এক করতে পারলাম না। খুব ভোরে আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। আবার সিঁড়িঘরের চাবিটা রুমের বাইরে পেরেকে বাঁধানো, তাই আর কাউকে ডাকার প্রয়োজন পড়ল না। ওরা তিনজনে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিন্তু আমার মনের ভেতরে কিসের যেন একটা জড়তা কাজ করছে। ছাদে গিয়ে যদি একটু মনটা হালকা হয়, তাই সিঁড়িঘরের চাবিটা নিয়ে নিলাম। চাবিটা হাতে নিয়ে আরও একবার স্টোর রুমের দরজার সামনে গিয়ে কান পেতে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। তাহলে কি গতকালকের কান্নার আওয়াজটা আমার ভ্রম ছিল? সে যাই হোক, চাবিটা হাতে করে সিঁড়িঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। একটা পুতুল, খুব সুন্দর করে সাজানো, ঠিক গতকাল রাত্রে স্বপ্নে দেখা বধূ সাজের সেই মেয়েটার মতন করে সাজানো আছে পুতুলটা। পুতুলটা ঠিক বেসিনের উপর দাঁড় করানো অবস্থাতে আছে। ভারী অদ্ভুত তো, এই বাড়িতে তো আমরা চারজন ছাড়া আর কেউই নেই। তাহলে বাচ্চাদের পুতুল আবার কে নিয়ে রাখলো? গতকালের ঘটনা মনে করে মাথাটা এমনিতেই প্রচণ্ড ধরে আছে, তার উপরে আবার পুতুলের এসব ঝামেলা নিতে চাই না। বিষয়টাকে তোয়াক্কা না করে ছাদে উঠে গেলাম। বেশ মনোমুগ্ধকর একটা সকাল। শীতের আভাস ছড়িয়ে পড়েছে চারপাশটাতে। ছাদের কার্নিশ জুড়ে মেখে আছে কুয়াশার বিন্দু বিন্দু জল। কুয়াশাতে হাত দিতেই শরীরের ভেতরটা কেমন যেন শীতল অনুভূত হলো।
সামান্য একটু কাঁপুনি অনুভব হলো নিজের ভেতর। বুক ভরে শ্বাস নিয়ে চারপাশটাতে একবার চোখ বুলিয়ে নিলাম। কুয়াশা চারপাশটাকে মুড়িয়ে ধরেছে, সব কিছু কেমন যেন ভাবসা দেখাচ্ছে। আম কাঁঠালের শাড়ি এড়িয়ে হঠাৎ করে চোখ পড়ল অদূরে অবস্থানরত সাদা চুনের বাড়িটার ওপরে। গতকাল রাতের ঘটনাটা কোনোভাবেই মন থেকে সরতে চাইছে না। একবার দেখার দরকার স্টোর রুমের ভেতরটা, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নিচে বেশ শোরগোল জমেছে, তার মানে সবাই হয়তো উঠে গেছে। রাহুল বেশ কয়েকবার আমার নাম ধরে ডাকও দিয়েছে। আর দেরি না করে ছাদ থেকে নিচে নেমে আসতেই দেখি সবাই বাথরুমে যাওয়ার জন্য ঝগড়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে হৃদয় বলে উঠল, তুই এখানে? হ্যাঁ, কেন? তুই বাইরে থাকলে বাথরুমের ভেতর কে আছে তাহলে? রাহুল, হৃদয় আর শুভ তিনজনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে আমাকে। আমি কিছুটা থতমত খেয়ে জবাব দিলাম, আমি কি করে বলবো? আমি তো ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম। ভালো করে দেখ, হয়তো জ্যাম হয়ে গেছে। শুভ বেশ কয়েকবার টান দিয়ে বলল, ভেতর থেকে লক করা মনে হচ্ছে। জানি সবার ভেতরে একই প্রশ্ন ঘুরছে এখন। চারজনে বাইরে থাকলে বাথরুমের ভেতর কে থাকতে পারে? শুভ বলল, আচ্ছা, গতকাল রাতে সবার শেষে কে বাথরুমে ঢুকেছিল? হৃদয় চোখ ডলতে ডলতে জবাব দিল, আমি। তাহলে এখন আবার লক দেখাচ্ছে কেন? নিশ্চয়ই বেটা মরকট কিছু একটা করে এসেছে ভিতরে গিয়ে। রাহুল, তুই সব সময় আমাকে কেন দোষ দিস? তোরা কেউ কি সারা রাতের ভেতরে একবারও আর বাথরুমে যাসনি? আর আমি বা কেন ভেতরে কিছু করতে যাব? করে থাকলে তো আর তোদের সাথে এখানে পেট চেপে ধরে দাঁড়িয়ে থাকতাম না। হৃদয়ের কথাটাও ফেলার মতো নয়। একটু বেলা গড়ালে মিস্ত্রি ডেকে এনে ঠিক করে নিলেই হবে। হয়তো জ্যাম হয়ে গেছে দরজার লকটা। সকালে সবাই মিলে রেল লাইনের পাবলিক টয়লেট থেকে কাজ সেরে কোচিং করতে গেলাম। স্যার অ্যাকাউন্টিং করাচ্ছেন, কিন্তু আমার মাথাতে কেন জানি ওই বাড়িতে ঘটা ঘটনাগুলো খেলে বেড়াচ্ছে। যতই ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি, ততই মগজ ধোলাই করছে ওগুলো। স্যারের হাতে হাঁ দিয়ে কোনো রকমে কোচিং ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। অবশ্য শুভ আর হৃদয় কোচিং থেকেই মিস্ত্রি ডাকতে গেছে। আমার আর রাহুলের রান্নার দিন আজ, তাই ওদেরকে পাঠিয়ে দিয়ে আমরা দুজনে এসে রান্না চাপিয়েছি। মিনিট 30 পর শুভ আর হৃদয় সাথে একজন লোক নিয়ে এসে হাজির হলো। লিকলিকে দেহের গড়ন, চুলগুলোও কেমন জানি উস্কো খুস্কো। মুখ ভর্তি দাড়ি গোপ রেখে দেওয়ার জন্য অনেকটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের মতো লাগছে। লোকটার ডান বাহুতে একটা ব্যাগ। আমাকে দেখে শুভ বলল, মিস্ত্রি নিয়ে এসেছি, তালা সারানোর মাস্টারিনি। তালার কথা শুনতেই হুট করে স্টোর রুমের কথা মনে পড়ে গেল, কারণ বাড়িওয়ালা সব ঘরের চাবি দিয়ে গেলেও স্টোর রুমের চাবিটা দেয়নি। মিস্ত্রিকে বাথরুমের রোগ সম্পর্কে বলে দেওয়ার পর মিস্ত্রি তার কাজে লেগে গেলেন। আমি ঠায় দাঁড়িয়ে থেকে মিস্ত্রির কাজ দেখছি। বেশ নিপুণ হাতে তিনি বাথরুমের লক খুলে ফেললেন মিনিট 10 ভেতরেই। তারপর এক মুখ হাসি নিয়ে বললেন, শীতকালে এমনটা হয় দাদাবাবু। কথাটা বলে বিজয়ীর হাসি নিয়ে তাকালেন মিস্ত্রি মশাই। আমি বললাম, বাহ, আপনি তো খুব দক্ষ কারিগর, এত কম সময়ে লক খুলে ফেললেন। হ দাদাবাবু, আমার তো কামই এইটা। তো আর একটা কাজ করে দিতে হবে আপনাকে। কোন দাদাবাবু? ওই যে ওই রুমটার চাবি বানিয়ে দিতে হবে। ও তো আমার বা হাত কা খেল দাদাবাবু, এই হাত লাগামু আর চাবি বানাই দিমু। কথাটা বলে মিস্ত্রি স্টোর রুমের চাবি বানানোর কাজে লেগে গেলেন। খুব বুদ্ধিমত্তার সাথে একদম সূক্ষ্মভাবে চাবি বানিয়ে হাতে দিয়ে বললেন, এই লন দাদাবাবু। চাবিটা হাতে পেয়ে আমার খুশি দেখে কে। মিস্ত্রিকে তার পাওনা টাকা বুঝিয়ে দিলে সে হাসি মুখে বিদায় নিল।
এদিকে কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে। সবাই কলেজে যাওয়ার জন্য রেডি হলেও আমি হলাম না। মাথা ব্যথার অজুহাত দেখিয়ে বাড়িতে থেকে গেলাম। সবাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্টোর রুমের চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভিতরে পুরনো কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। তাহলে গতকাল রাতের ঘটনাটা কি সত্যি আমার মনের ভুল ছিল? এক প্রকার হতাশা নিয়ে যেই না স্টোর রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই চোখ পড়ল ভেঙে পড়া আসবাবপত্রের নিচে। একটু আগে বেসিনের উপর দেখা পুতুলটা এখানে কি করে আসলো? ছুটে গিয়ে বেসিনের সামনে এসে দাঁড়ালাম। না, এখানে পুতুলটা নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে। স্টোর রুমের ভেতরে তো আমিই প্রথম ঢুকেছি। তাহলে বাইরে থেকে দরজা লক করা থাকা সত্ত্বেও পুতুলটা ভেতরে আসলো কিভাবে? না, আর নিতে পারছি না। এইখানে থাকলে হয়তো আমি এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। রাহুলকে ফোন করলাম। তোদের আসতে কতক্ষণ লাগবে? এই তো ঘন্টাখানেক। অ্যাকাউন্টিং ক্লাসটা হয়ে গেলে চলে আসব। কেন, কিছু হয়েছে? না, আচ্ছা ঠিক আছে, তোরা আয়। একা একা থেকে এসব ভেবে হয়তো পাগল হয়ে যাব, তাই কিছুটা হেঁটে স্টেশনে চলে গেলাম। দাঁড়িয়ে রইলাম স্টেশনে। শত শত মানুষের ভিড় এখানে। সবাই তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চাতক পাখির মতো চেয়ে আছে ট্রেন আসার অপেক্ষাতে। পাশের এক বই বিক্রেতার কাছ থেকে একটা বই নিয়ে বসে পড়তে লাগলাম। খানিক বাদে ঝিকঝিক শব্দ করতে করতে ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে থাকা যাত্রীরা সবাই যে যার মতো করে উঠে পড়তে লাগল। বইটা হাতে ধরে স্টেশনের মানুষগুলোর কর্মকাণ্ড দেখছি। হঠাৎ করে চোখ আটকে গেল ট্রেনের একটা কেবিনের জানালার দিকে। জানালার পাশের সিটে বসে আছে একটা মেয়ে। হ্যাঁ, এই মেয়েটাই, আর কেউ না। গতকাল স্বপ্নে যাকে আমি দেখেছিলাম গলায় ফাঁসি দিয়ে ঝুলতে, এটা সেই মেয়েটা। ট্রেন গড়াতে শুরু করলো। আমি অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা নৈশব্দিক পৈশাচিক হাসি হেসে উঠল। বইটা ফেলে রেখে ছুটতে লাগলাম ট্রেনের পিছু পিছু, কিন্তু ততক্ষণে ট্রেন আমার ধরা ছোঁয়ার বাইরে। দুপুরের দিকে বাড়িতে ফিরলাম। সবাই তার নিজ নিজ জামা কাপড় গোছগাছ করতে ব্যস্ত। আমি বললাম, আচ্ছা বলতো, স্টোর রুমের ভেতর কি এমন আছে যে বাড়িওয়ালা বারবার স্টোর রুমের দিকে যেতে বারণ করেছিল? কথাটা শুনে রাহুল আমার দিকে তাকিয়ে বলল, কি আবার থাকবে, হয়তো পুরনো আসবাবপত্র। তাহলে বাড়িওয়ালা বারবার নিষেধ করছিল কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওই রুমটার ভেতরে। সে যাই থাকে থাক, তবে আজকে বিকেলের মিশন পাশের বাড়ি প্রবেশ করা। কেন? কেন আবার, দেখব কি আছে। শুনেছি পুরনো বাড়িগুলোতে নাকি অনেক কিছু থাকে। তুই যাবি না আমাদের সাথে? সাত পাঁচ না ভেবেই বললাম, হ্যাঁ যাব। তাহলে আমরা 3 জনে যাচ্ছি, ঠিক আছে? 3 জন কেন? আর একজন কোথায় যাবে? হৃদয় তো একটা ভিতর ডিম। ও বাড়িতে যাব শুনে ভয় পেয়ে বলেছে ওর নাকি কোন পিসি অসুস্থ, ও সেখানে যাবে। আর ওকে নিয়ে গিয়েও কিছু হবে না, অযথা পিছুটান থাকবে তখন। আচ্ছা ঠিক আছে। দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম করার পর বেরিয়ে পড়লাম 3 জনে। আমাদের বাড়ির পেছনটা দিয়ে শর্টকাট, তাই বাড়ির প্রাচীর টপকিয়ে বাগানে প্রবেশ করলাম। মনে হয় এদিকটাতে বিগত 10 বছরেও কোনো মানুষ আসেনি। ঝরে পড়া পাতার স্তূপ জমে হাঁটু পর্যন্ত উঁচু হয়ে আছে। সাবধানতার সাথে এগিয়ে যেতে লাগলাম 3 জন। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে 3 জনেই হতাশ হলাম। একপাল বাদুড় ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। দেখি হৃদয় আগে থেকে এসে ল্যাপটপে গেমস খেলছে।
রোজকার রুটিন মতো সব কিছু করে রাতে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। ঠিক মাঝরাতে গতকালের মতো আবারও কারো কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। বিছানা ছেড়ে সাবধানে চাবিটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে স্টোর রুমের সামনে দাঁড়ালাম। আজকেও ভেতরে কোনো এক মেয়ে করুণ সুরে কান্না করছে। ধীরে ধীরে চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলাম। বললাম, কে কে এখানে? কথাটা বলেই মোবাইলের টর্চ অন করতেই দেখলাম ঘরের এক কোণে কেউ চুপটি মেরে বসে আছে, আর তার সামনে একটা পুতুল ঘুরে ঘুরে নাচছে। পা টিপে টিপে আরো খানিকটা এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কে আপনি, আর এখানেই বা কি করছেন? মেয়েটি কথার জবাব না দিয়ে চুপচাপ মাথা নিচু করে পুতুলটার নাচ দেখছে। আমি আর একটু সাহস করে এগিয়ে গিয়ে তার মাথাতে হাত দিতেই মেয়েটা মুখ তুলে তাকালো, আর সাথে সাথে আমার শরীরের সমস্ত রক্ত নিমেষেই যেন জল হয়ে গেল। মেয়েটার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে, মুখের মাংস যেন খসে খসে পড়ছে, দাঁতগুলো কেমন যেন আলকাতরার মতো কালো হয়ে বেরিয়ে এসেছে। কি বিশ্রী চেহারা! হাত পা সমানে কাঁপতে শুরু করে দিয়েছে আমার। মোবাইলটা ফেলে দিয়ে চিৎকার করে জ্ঞান শূন্য হয়ে মেঝেতে পড়ে গেলাম। সকালে চোখ মুখে জলের ছিটা পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার বিছানাতে শুয়ে আছি আমি, আর তিন পাশে তিন বন্ধু বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। আমাকে চোখ মেলতে দেখেই শুভ বলল, তুই ওই রুমে কি করতে গিয়েছিলি, আর ওই রুমের চাবি পেলি কোথায়? আমি আমতা আমতা করে জবাব দিলাম, ওই রুমের ভেতর থেকে একটা মেয়ে রোজ রাতে কান্না করে। তোদেরকে বললেও তো তোরা বিশ্বাস করিসনি, তাই আমি গতকাল মিস্ত্রির কাছ থেকে চাবি বানিয়ে নিয়েছিলাম, আর রাতে যখন মেয়েটা কান্না করছিল তখন আমি তালা খুলে ভেতরে ঢুকেছিলাম। শুভ তাচ্ছিল্য করে বলল, তো কি দেখলি? দেখেছিস তুই মেয়েটাকে? তোরা বিশ্বাস কর, আমি গতকাল রাতে নিজের চোখে দেখেছি একটা অল্প বয়সী মেয়ে আর একটা পুতুল ওই ঘরের মধ্যে রয়েছে। মেয়েটা স্টোর রুমের এক কোণে বসেছিল, আর পুতুলটা ঘুরে ঘুরে নাচ দেখাচ্ছিল। আমার কথা শুনে রাহুল বলল, মেয়েটা খুব সুন্দর, তাই না? তোদের কি মনে হয় আমি মিথ্যা বলছি? সত্যি গত রাতে আমি ওই স্টোর রুমের ভেতরে একটা মেয়েকে দেখেছি। মেয়ে বললে ভুল হবে, ও অশরীরী আত্মা ছিল ওটা। তার চোখ দুটো দিয়ে যেন আগ্নেয়গিরির মতো ফুলকি বেরিয়ে আসছে। পুরো মুখটা পচে গিয়ে মাংসগুলো খুলে খুলে পড়ছিল। উফ, কি বিশ্রী আর ভয়ঙ্কর চেহারা! আমি আর ভাবতে পারছি না। আমি আগেই বলেছিলাম এই বাড়িতে না উঠতে। চল না, চলে যাই অন্য কোথাও। কথাগুলো বলেই হৃদয় প্রায় কেঁদে দিল ভয়। শুভ বলল, আশিক, তোকে কতবার করে নিষেধ করেছি হরর মুভি দেখা বাদ দে। এই সব কিছু তোর হরর মুভির সাইড এফেক্ট। রাত জেগে একা একা হরর মুভি দেখবি আর সেগুলো নিয়ে ভেবে যাবি সব সময়, মাথায় গন্ডগোল পাকাবি। এর আগের বারও এমনভাবে সবাইকে ভূতের ভয় দেখিয়েছিলিস। দেখ, আগেও বলেছি আর এখনও বলছি, ব্যাচেলারদের বাড়ি ভাড়া পেতে কতটা কষ্ট করতে হয় তুই জানিস? এই বাড়িটা অনেক কষ্ট করে পেয়েছি, আর তোর যদি এ বাড়ি পছন্দ না হয় তাহলে তুই অন্য কোথাও যেতে পারিস। অযথা আমাদেরকে ভয় দেখিয়ে বাড়ি হারা করিস না, বুঝলি? একদমে কথাগুলো বলে উঠে দাঁড়ালো শুভ। তারপর জানালার মুখে গিয়ে থমকে দাঁড়ালো। আমিও চুপ করে গেলাম, কারণ ওদেরকে যতই বলি না কেন ওরা আমার কথা বিশ্বাস করবে না। ভাববে বাড়ি চেঞ্জ করার ফোন দিয়ে আসছি। সবাই মিলে একসাথে সকালের খাবার খেয়ে ক্যাম্পাসে গেলাম। আমি কয়েকবার রাতের কথা বলতে গেলেও রাহুল আর শুভ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে।
কিন্তু তাদেরকে কে বোঝাবে এই বাড়িতে থাকা আমাদের জন্য রীতিমতো রিস্ক হয়ে যাচ্ছে। বলা তো যায় না কার সামনে হুট করে ওই প্রেতাত্মাটা এসে হাজির হয়, কার কি ক্ষতি করে। ক্যাম্পাস থেকে ফিরেও সারা বিকেল কাটল দুশ্চিন্তাতে। জানি না আজকের রাতে আবার কি হতে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মাথাতে গত দুদিন রাতের ঘটনাগুলো ঘুরে বেড়াচ্ছে। রাতে সবাই খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। আমার অবস্থা দেখে শুভ বলে উঠল, কিরে, ঘুমাবি না নাকি আজকেও যাবি তোর ওই ভূত জিএপের সাথে দেখা করতে? আমি কোনো রকমে কথা না বলে উল্টো পাশে ফিরে শুয়ে রইলাম। রাহুল আর হৃদয় দুজনেই গভীর ঘুমোচ্ছে। নানা রকম চিন্তাভাবনা মাথার ভেতরে ঘুরতে ঘুরতে কখন যে একটু ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ করে কারো ধাক্কায় তাড়াহুড়ো করে উঠে বসলাম। দেখি শুভ আমার পাশে বসে আছে। তার চোখে মুখে ভয়। বেশ কয়েকবার ঢোক গিলে শুভ বলল, আশিক, তোর কথাই সত্যি। স্টোর রুমে কেউ একজন আছে। তোর কথার সত্যতা যাচাই করার জন্য তোরা সবাই ঘুমিয়ে যাবার পর আমি একা একা স্টোর রুমের বাইরে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর শুনতে পেলাম রুমের ভেতর থেকে নারী কণ্ঠে কেউ একজন করুণ সুরে কাঁদছে। বলেছিলাম না ওই রুমে প্রেতাত্মা আছে, তোরা তো আমাকে বিশ্বাস করলি না। আমার কথা শুনে শুভ আর কিছু না বলে উঠে গিয়ে রুমের জানালা খুলে দিল। শনশন করে বাতাস এসে পুরো ঘরে ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য শরীরে শিরশির অনুভব হলো আমার। বসে থেকে বলে উঠলাম, আরে জানালাটা বন্ধ করে দে না, শীত লাগছে খুব। কিন্তু শুভ কোনো উত্তর না দিয়ে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। আমি আবারও বললাম, কিরে, জানালাটা বন্ধ করে দে, খুব শীত করছে। এবারও কোনো উত্তর দিল না শুভ। এবার আমি নিজেই উঠে জানালা বন্ধ করতে গিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। জানালার কাছের অবয়বটা শুভর হলেও মাথাটা অন্য কারো। ভয় পেয়ে চিৎকার দিয়ে বললাম, শুভ, কি হয়েছে তোর? আমার কথা শুনে শুভর মুখ থেকে নারী কণ্ঠে কেউ বলে উঠল, কে শুভ? আমি রিয়া। তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, এবার তোদের সবাইকে মরতে হবে। বলেই সে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। আমি আর কোনো কথা না বলে রাহুল আর হৃদয়কে ডেকে তুলে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। রাহুল ঘুমের ভেতরই বলতে লাগলো, আর একটু ঘুমো, তুই দে না। রাখ তোর ঘুম, বেঁচে থাকলে পরে ভালো করে ঘুমিয়ে নিস। এদিকে হৃদয় শুভর ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কান্না শুরু করে দিল। রাহুলকে ডেকে তুলে অবিলম্বে ঘর ছেড়ে বার হতে যাব, ঠিক তখনই সিঁড়িঘরের সামনে শাড়ি পরিহিতা কাউকে দেখে থমকে দাঁড়ালাম। হাতে থাকা মোবাইলের টর্চ ফেলতেই বুকের ভেতর ধক করে উঠল। শুভর মাথাটা মেয়েরূপী প্রেতাত্মাটা তার হাতের 5 আঙুলের মাঝে চেপে ধরে রেখেছে। চোখ বেয়ে এখনো রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। হৃদয়ের হাতটা ধরে এক হ্যাচকা টানে স্টোর রুমের পাশ দিয়ে সরু সিঁড়িটা বেয়ে নিচে নামতে শুরু করে দিলাম। রাহুল কোথায়? হৃদয়ের কথা শুনে থমকে পিছু ফিরে তাকালাম, কিন্তু পিছনে রাহুল নেই। তাহলে কি রাহুলকেও প্রেতাত্মাটা স্বীকার করে নিয়েছে? পেছনের চিন্তা চেতনা ফেলে দিয়ে হৃদয়কে সাথে নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে সোজা দৌড়াচ্ছি। কোনো রকমে স্টেশনে গিয়ে পৌঁছাতে পারলেই হয়। কিন্তু
চাঁদের আবছা আলোতে রাহুলকে দেখে দুজনেই থমকে দাঁড়ালাম। রাহুল, তুই তুই এখানে কি করে এলি? হ্যাঁ, আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছিলি? এখন কোনো উত্তর দেওয়ার সময় নেই, চল এখান থেকে তাড়াতাড়ি। কথাটা বলে রাহুলের হাতটা ধরতে গিয়ে মনে হলো তার হাতটা সবে ডিপ ফ্রিজ থেকে বার করে আনা হয়েছে। কিরে, চল বলেই রাহুলের হাত টান দিতে গিয়ে চোখ আরও একবার কপালে উঠল আমার। সদ্য ধরে রাখা হাতটা আমার মুঠোতে, আর রাহুল অদূরে দাঁড়িয়ে আছে। রাহুলের কাটা হাতটা আমার হাতটাকে যেন আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। এক ঝটকায় রাহুলের হাতটা ছেড়ে ফেলে দিয়ে হৃদয়কে বললাম, হৃদয় ভাগ, ও রাহুলকে মেরে ফেলেছে। বলেই দুজনে এক দৌড়ে স্টেশনে এসেই থামলাম। স্টেশন তখন প্রায় মানব শূন্য। গুটি কয়েক মানুষ থাকলেও তারা সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। স্টেশন মাস্টারের ঘরের সামনে থাকা ঘড়িটাতে একবার তাকিয়ে সময়টা দেখে নিলাম। ঠিক 2:30 বাজে ঘড়িতে। তাহলে ভোর হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। এতক্ষণ কিভাবে কাটাবো? হৃদয় করুণভাবে বলল, আমাদেরকেও মেরে ফেলবে তাই না? হ্যাঁ, আমাদেরকেও মেরে ফেলবে রে, বল না কিছু বল, আমরাও বাঁচতে পারবো না রে। ঠিকই মেরে ফেলবে ওই মেয়েটা। কি এমন ক্ষতি করেছি আমরা তার, যেভাবে এক এক করে হত্যা করছে আমাদের? আমি প্রথমেই নিষেধ করেছিলাম, তখন তো শুনিসনি। তখন আমার কথা শুনলে হয়তো আজ রাহুল আর শুভকে এভাবে মরতে হতো না। হৃদয়ের কথার কোনো উত্তর না দিয়েই চুপ থেকে এদিক ওদিক তাকাতে লাগলাম। পুরো স্টেশনটা নিস্তব্ধ হয়ে আছে। খানিক বাদে আমাদের দুজনকে অবাক করে দিয়ে হঠাৎই স্টেশন মাস্টার তার ঘন্টি বাজিয়ে উঠল। অদূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছে। মিনিট কয়েকের ভেতর স্টেশনটা হুট করেই জনমানবে পরিপূর্ণ হয়ে গেল। কোথা থেকে এত মানুষ এলো ঠিক বুঝে উঠতে পারলাম না। সবাই দাঁড়িয়ে থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছে। সবকিছু যেন চোখের সামনে ঘটলেও দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। মিনিট 5 পর ট্রেন এসে প্ল্যাটফর্মে থামতেই যে যার মতো করে ট্রেনে উঠে পড়তে লাগলো। ট্রেনটা যেহেতু উত্তরের দিকে যাবে, সেহেতু আমাদের জন্য সুবিধাই হবে। কোনো রকম চিন্তা না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন তার নিজের গতিতে চলতে শুরু করলো। একটু পরেই ট্রেনটা বিদ্যুতের গতিতে ছুটতে লাগলো সামনের দিকে। হৃদয় বলল, উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু শুভ আর রাহুলের জন্য খুব খারাপ লাগছে। বলেই হৃদয় ভেতরের দিকে গেল বসার জন্য। আমি দরজার মুখে দাঁড়িয়ে থেকে পেছনে ফেলে আসা বন্ধুদের স্মৃতিগুলো আওড়াচ্ছি। এমন সময় হৃদয় হন্তদন্ত হয়ে এসে বলল, আশিক, আমরা আর বাঁচবো না। ট্রেনটাও একটা সাজানো ফাঁদ, ট্রেনের ভেতরে কোনো জীবিত মানুষ নেই। হৃদয়ের কথা শুনে ভেতরের দিকে চোখ দিতেই শরীরের সমস্ত লোমগুলো কাটা দিয়ে উঠল। কারো চোখ খুবলিয়ে তোলা, কারো হাত নেই, কারো মাথা নেই, কেউ অর্ধেক শরীর নিয়ে বসে আছে চেয়ারে। মনে হলো মৃত্যুপুরীতে দুজন অর্ধমৃত যাত্রী বসে আছে মরার প্রহর গুনতে। ট্রেনের ভিতরে থাকলেও মৃত্যু অবধারিত, আবার ট্রেন থেকে ঝাঁপ দিলেও মৃত্যু অনিবার্য। তবুও বুকে সাহস চেপে দুজনেই ঝাঁপিয়ে পড়লাম ট্রেন থেকে। চোখ খুলতেই দেখলাম কেউ একজন আমাদের দুজনের পা ধরে ট্রেনে নিয়ে যাচ্ছে। যাদের আলোতে বুঝতে বাকি রইল না সামনে থাকা মানুষটা আর কেউ নয়, স্টোর রুমে আটকে থাকা সেই প্রেতাত্মা। হৃদয়ের মুখটা থেতলে গেছে পাথরের উপর ছিটকে পড়াতে। আমারও বা পাটা অসহ্য যন্ত্রণাতে ফেটে পড়তে চাইছে। অসহায় হয়ে করুণার স্বরে বললাম, আমাদের ছেড়ে দিন, আমরা কি এমন ক্ষতি করেছি আপনার?
প্রেতাত্মাটা কোনো কথা না বলে হিড় করে টানতে টানতে আবারও বাড়িটার ভেতরে নিয়ে আসলো আমাদের। পিঠটা অসহনীয় যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমার ক্রন্দনের সুর যেন তার কানে বিজয়ের ধ্বনি হয়ে বাজছে। তার ভয়ঙ্কর হাসির শব্দ আমার কানকে বিদ্ধ করে তুলল। মনে হচ্ছে কানের পর্দা ফেটে রক্ত বার হয়ে আসবে। বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। চুপ! মুখের উপর আঙুল চেপে ধরে কথাটা বলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলল সে, দেখ দেখ তোর বন্ধুদেরকে, কি গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমাদের দোষ কোথায়? আমরা তো এ বাড়িতে থাকতে চেয়েছিলাম শুধু। না, তোরা এ বাড়িতে থাকতে পারবি না। এ বাড়িতে শুধু আমি আর আমার ছেলে থাকবো। ছেলে? ছেলে কোথা থেকে আসলো? আমার ছেলে, সে আছে এই ঘরেই আছে। পুরো বাড়ি জুড়ে তার বিচরণ। তোদের জন্য সে শান্তিতে খেলাও খেলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমার বন্ধুদেরকে আবার আগের মতো জীবিত করে দাও। সওদা করতে চাস তুই? না, শুধু আমার বন্ধুদেরকে বাঁচাতে চাই। তাহলে এ বাড়ির মালিককে নিয়ে আসতে হবে তোকে। কেন? তাকে পেলে তোদেরকে যেতে দেব। কিন্তু তাকেই বা আমি মৃত্যুর পথে ঠেলে দেব কি করে? এটাই তার প্রাপ্য। তোদেরকে আমি ছেড়ে দেব যদি এই বাড়ির মালিককে নিয়ে আসতে পারিস। কিন্তু সে কি এমন করেছে যাকে মারতে চাইছো? তার জন্য আমার ছেলে জন্মের আগেই মরে গেছে, আর তার সাথে আমিও। মানে? আমি এ বাড়ির মালিক জসিমউদ্দিনের একমাত্র মেয়ে। বাবা আমাকে এতটাই ভালোবাসতো যে নিজের একমাত্র মেয়েকে চোখের আড়াল হওয়ার ভয়ে শাহেদ নামের একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে এই বাড়িতেই রাখে, যাকে তোরা বর্তমানে মালিক হিসেবে জানিস। শাহেদ নাকি বাবার খুব বিশ্বস্ত ছিল, আর সেই জন্য কোনো সন্দেহ ছাড়াই তার হাতে তুলে দেয় আমাকে। কিন্তু সেও সুযোগের ব্যবহার করেছিল আমার সাথে। বাবা মারা যাওয়ার কয়েক মাসের ভিতর তার আসল রূপ বেরিয়ে আসে। নিত্য নতুন মেয়ে নিয়ে আসতো এখানে আর রাত কাটাতো। আমি নিষেধ করতে গেলেই আমাকে বেধড়ক মারতো। তবুও সব কিছু আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছিলাম, শুধু আমার পেটে বাড়তে থাকা অনাগত শিশুটার দিকে তাকিয়ে। কিন্তু নরপশুটা আমার বেঁচে থাকার শেষ সম্বলটাকেও বাঁচতে দেয়নি। 9 মাসের অন্তঃসত্ত্বাকালীন আমাকে স্টোর রুমে বন্দি করে রেখে দেয়। খাবারের অভাবে স্টোর রুমের ভেতরেই আমার ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যু হয়। রোজ একটু জলের জন্য আর্তনাদ করতাম, আর নরপশুটা আমার আর্তনাদ শুনে হাসতো আর উপভোগ করত। মরে যাওয়ার পরও কখনো আমার লাশটাকে একটা বারের জন্য দেখার প্রয়োজন মনে করেনি। তার মৃত্যুই পারে আমার আত্মাকে শান্তি দিতে। ভোরের দিকে রওনা দিলাম মালিকের ঠিকানাতে। বেলা দুপুর নাগাদ গিয়ে পৌঁছালাম। তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আসতে রাজি করলাম। আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেল। এসেই মালিক বলল, কোথায় কি হয়েছে বলো? এত জরুরিভাবে ডেকে নিয়ে আসলে যে? আমি এবার সরাসরি মোদ্দা কথায় এলাম। আপনার বাড়িতে কিছু প্যারানরমাল ঘটনা ঘটছে। এই বাড়িতে কিছু একটা আছে। কি বলো এসব? কি থাকবে এখানে? তা তো জানি না। বিশ্বাস না হলে আজকের রাতটা আমাদের সঙ্গে কাটান, সব দেখতে পাবেন। লোকটাও বেশ একগুঁয়ে, যার কারণে খুব একটা কষ্ট করতে হলো না। অল্পেতেই থাকতে রাজি হয়ে গেল।
আর আমার বন্ধুরা কোথায় জানতে চাওয়াতে বুঝিয়ে দিলাম ওরা আজ একটা বন্ধুর বাড়িতে থাকবে। লোকটা যেন নিজের মনেই একটু মুচকি হেসে ভাবল আমি বোধহয় একা থাকতে ভয় পাচ্ছি, তাই বাড়িওয়ালাকে জরুরি তলব করে ডেকে এনেছি। দুজন দুরুমে শুয়ে আছি। আমার কোনোভাবেই ঘুম আসছে না। অপলক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে থেকে রাত 12টা বাজার অপেক্ষা করছি। ঘড়ির কাঁটাতে রাত 12টা বাজার সাথে সাথে স্টোর রুম থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগলো। রুম থেকে বের হয়ে দেখলাম বাড়িওয়ালা লোকটা আগে থেকেই স্টোর রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। লোকটার চোখে মুখে বেশ বিষণ্ণতার রেশ ছড়িয়ে আছে। ভীত সন্ত্রস্তভাবে চাবি দিয়ে লক খুলে স্টোর রুমের ভেতরে ঢুকে গেল সে। সাথে সাথে ভেতর থেকে দরজাটা আটকে গেল। একটু বাদেই ভেতর থেকে লোকটার বাঁচাও বাঁচাও করে আর্তনাদ ভেসে এলো। হয়তো সেদিনও ওই মহিলাটি এমনভাবে আর্তনাদ করেছিল বাঁচার জন্য। কিছুক্ষণ পর লোকটার আর্তনাদ চার দেওয়ালের মাঝে চাপা পড়ে গেল। এমন সময় আমার ঘরের আলমারির ভেতর থেকে পরিচিত কণ্ঠে চিৎকার শুনতে পেলাম। তাড়াতাড়ি গিয়ে আলমারি খুলে দিতেই বিস্ময়ে হতবাক হয়ে আমি দেখলাম রাহুল, শুভ আর হৃদয় আলমারির মধ্যে। তিনজনের অবস্থাই খুব খারাপ। ওদের কাছে যা জানলাম তা হলো গত রাতেই ওরা প্রেতাত্মার হাতে বন্দী হয়েছে। কারোরই জ্ঞান ছিল না, পরে নিজেদের আবিষ্কার করে আলমারির মধ্যে। এবার আমার নিজের কাছেই অবাক লাগলো, তাহলে কাল রাতে ঘটা ঘটনা সব মিথ্যা? আমি কোনো স্বপ্নের জগতে ছিলাম নাকি সব ওই প্রেতের মায়া? আর ভাবতে পারলাম না। বুঝতে পারলাম এখন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পালাতে হবে। ওদেরকে বললাম আর দেরি নয়, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। শুভ বলল, কিন্তু ওই প্রেত ও কি আমাদের যেতে দেবে? সে নিয়ে তোরা চিন্তা করিস না, এখন তাড়াতাড়ি চল, মালপত্র দিনে এসে নেওয়া যাবে। অবশেষে আমরা চার বন্ধু বেরিয়ে এলাম সেই অভিশপ্ত বাড়ি থেকে। বাড়ির মালিকের কি হয়েছিল সেটা আর জানতে পারিনি, কারণ এরপরে এই বাড়ির সম্পূর্ণ বিপরীত একটা জায়গাতে আমরা আবার বাড়ি ভাড়া নিয়েছিলাম। কিন্তু ওই ভয়ানক রাতের স্মৃতি আমার মনে থেকে যাবে সারাটা জীবন। একেই বুঝি বলে সত্যিকারের হরর নাইট। ইয়ন্স গ্যালারিতে আশিকের কলমে শুনছিলেন হরর নাইট। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিল সূর্যশঙ্কর, তমাল, দীপ্তদীপ, পিয়ালি ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ দীপক। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।